ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসের দিনে আরোহী নিউজের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে খুবই গৌরবের একটি দিন। আমরা আজকের এই দিনে ১৯৪৭ সালের এই ১৫ই আগস্টে ২০০ বছরের ব্রিটিশ শাসনকে সরিয়ে দিয়ে পেয়েছিলাম আমাদের নিজেদের দেশের স্বাধীনতা। স্বাধীনতা এই শব্দটির সাথে জড়িয়ে রয়েছে আমাদের মর্যাদা, আমাদের ঐতিহ্য, আমাদের মহতী সংস্কৃতি। তাই তো স্বাধীনতার জন্য কত মানুষ সেই সময় নিজেদের জীবনকে তুচ্ছ করে সেই স্বদেশী সংগ্রামে নিজেদেরকে ব্রতী করেছিলেন, নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আমাদের দেশের স্বাধীনতার জন্যে। একটি স্বাধীন দেশে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি, এই আমাদের গৌরব, এই আমাদের সৌভাগ্য। আজকে স্বাধীনতার ৭৫ বছরের এই ঐতিহ্যপূর্ণ দিনে আমরা যেন এই স্বাধীনতার মানেটাকে কিছুটা হলেও বুঝতে পারি, বোঝার চেষ্টা করতে পারি। আর এই স্বাধীনতা তখনই সার্থক হবে আমরা যখন সত্যিকারের এই স্বাধীনতার মানেটাকে বুঝতে পারবো। এই নিয়েই হবে আজকে আমাদের আলোচনা। আজকের অনুষ্ঠানের শিরোনাম স্বাধীনতার মানে। আসলে মাঝে মাঝে এমন কিছু কিছু ঘটনা আমাদের চারিপাশে ঘটে যে ৭৫ বছর স্বাধীনতা পেরিয়ে গেলেও আমাদের মুখোমুখি হতে হয় এমন কিছু প্রশ্নের যার উত্তর হয়তো আমরা খুঁজে পাই না। আর সেই সমস্ত উত্তর আমরা আজকে খুঁজব আজকের এই ১৫ই আগস্টের বিশেষ দিনে, স্বাধীনতার মানে এই বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজকের এই দিন আমাদের জাতির কাছে, আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে আনন্দের দিন, কেননা এই দিন আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা। কিন্তু ৭৫ বছরের এই বৃদ্ধ স্বাধীনতা আমাদেরকে কতটা সামলে রাখতে পেরেছে, আমাদের কতটা সমৃদ্ধ করতে পেরেছে, আমরা এই স্বাধীনতাকে গ্রহণ করার, বহন করার কতটা যোগ্য উত্তরাধিকার গ্রহণ করতে পেরেছি, উত্তরাধিকারী হতে পেরেছি, এই নিয়েই যে যা সমস্ত টানাপোড়েন, যা সমস্ত কথাবার্তা, তাই আমরা আলোচনা করব আমাদের অতিথিদের সাথে। আমাদের আরোহী নিউজের স্টুডিওতে আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী এবং সঙ্গীত শিল্পী ডক্টর তানিয়া দাস, এবং সেই সাথে বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আরশাদ আলী খান। ডক্টর তানিয়া দাস এবং আরশাদ দুজনকেই আমাদের আরোহী নিউজের এই অনুষ্ঠানে স্বাগত জানাই, এবং তোমাদের দুজনকেই আমাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তোমাকেও আমাদের স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। একদম। আমরা আজকে ডক্টর তানিয়া দাস এবং আরশাদ আলী খানের সাথে আলোচনা করব, আমরা বুঝতে চেষ্টা করব তাদের কাছে স্বাধীনতার মানেটা ঠিক কীরকম, তারা কিভাবে আজকের এই দিনটি উদযাপন করছেন ৭৫ বছরের স্বাধীনতা। শুধু তাই নয়, আজকের এই দিনের তাৎপর্য সম্পর্কে, ৭৫ বছরের এই স্বাধীন দেশের স্বাধীনতা সম্পর্কে তারা কি ভাবছেন, এই সমস্ত কথাই আমরা আলোচনা করব। প্রথমেই ওভার টু ডক্টর তানিয়া দাস। তুমি দীর্ঘদিন ধরে তোমার বিজ্ঞান চর্চায় একদিকে যেরকম কাজ করছো, সঙ্গীত শিল্পের অঙ্গনে তুমি কাজ করছো, তোমার কাছে এই ৭৫ বছরের স্বাধীনতাটা ঠিক কীরকম? তুমি যদি তোমার ভাবনায় এই স্বাধীনতার দিনে স্বাধীনতার রূপরেখাটা তোমার কাছে ঠিক কীরকম, বা ৭৫ বছরের স্বাধীনতা তোমার যা উপলব্ধি সেটা যদি তুমি আমাদেরকে বলো। এটা খুব একটা এই সময়কার ভীষণ একটা রেলিভেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরে আমি ঢোকার আগে আমার যার কথা মনে পড়ে যাচ্ছে তিনি আর কেউ নন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আশ্চর্যভাবে তার একটি কবিতার মধ্যে তোমার এই প্রশ্নের কিছুটার উত্তর হয়তো পেয়ে যাব, তাই সেটা একটুখানি বলি, দেখো তোমাদেরও, তোমরা আমার সাথে একমত হও কি না। উনি বলছেন ওনার একটি আমাদের সকলের জানা বিখ্যাত কবিতাতে, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। তারপরে বলছেন, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মুঘল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়ে আছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আরো বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। তার মানে আমাদের দেশ
আরেকটি দেশের শাসন ব্যবস্থা থেকে স্বাধীন হয়েছিল ৭৫ বছর আগে। কিন্তু স্বাধীনতার মানে কোনো মানুষকে বাদ দিয়ে নয়। যখন আমরা এইভাবে সেই যে ইংরাজদের হাত থেকে আমরা স্বাধীনতা পেলাম, তাকেও কিন্তু কবিগুরু আহ্বান জানিয়েছেন, এসো একেবারেই এসো তাই। আজ তুমি এখানে ইংরাজ। কিন্তু দেখো রবীন্দ্রনাথের অদ্ভুত একটা, আমরা এখন গ্লোবালাইজেশনের কথা বলি, বিশ্বায়নের কথা বলি, উনি আমি তো কবে বলতে বলে পারি যে গেছেন এই কথা? বিশ্বায়নের পথিকৃৎ যদি কেউ থাকে পথিকৃৎ তিনি একেবারেই রবীন্দ্রনাথ রবি ঠাকুর। ঠাকুর বলছেন এরকম যদি আমরা হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে, যদি আমরা দু বাহু বাড়িয়ে সকলকে সঙ্গে নিতে পারি, একদমই তাই। তবেই কিন্তু আমরা সত্যিকারের স্বাধীন হব। কারণ স্বাধীন মানে স্বাধীনতা শুধুমাত্র কিছু রুলস অ্যান্ড রেগুলেশন না, স্বাধীনতা মানুষের মনে, একেবারে। মনের মুক্তি আসল স্বাধীনতা। আমার দেশ অন্যের শাসন ব্যবস্থা থেকে স্বাধীন হলো, কিন্তু আমি সারা পৃথিবীর মানুষকে নিয়ে স্বাধীন মনে আমি যখন চলতে পারবো, আমি যখন প্রতিটি মানুষকে যথাযথ সম্মান দিতে পারবো, আমার দেশের প্রতিটি মানুষ যখন রাতে তার শিশুকে ঠিকমতো খাবার খাইয়ে নিশ্চিন্তে ঘুমানোর ব্যবস্থা করতে পারবে, প্রতিটি মেয়ে যখন স্বাধীন মনকে খুঁজে পাবে, একদমই। তখন কিন্তু স্বাধীনতা সত্যিকারের আমরা বলতে পারবো আমরা সত্যি স্বাধীন। আমি মনে করি আমার দেশ সত্যি স্বাধীন। আমাদের তো অনেক জনসংখ্যা বেশি, যে কোনো জিনিস আমাদের কাছে একটা পরিপূর্ণতায় পৌঁছতে একটু সময় লাগে, একেবারেই। কিন্তু সেই জনসংখ্যার কে মানে আমি বলবো ইংরেজিতে ওভারকাম করে আমরা কিন্তু সেই মনের মুক্তির জায়গা সত্যি খুঁজে চলেছি, কিছুটা আমরা অনেকটা পেয়েও। মানে তুমি বলতে চাইছো, আমার যেটা মনে হচ্ছে যে আমরা বাহ্যিক দিক থেকে রুলস রেগুলেশন, নিয়ম, শাসন, এই সব কিছুর মধ্যে থেকে স্বাধীন হয়তো তথাকথিতভাবে হলেও আমরা মনের দিক থেকে কতটা স্বাধীন হতে পেরেছি, এটাই কিন্তু একটা মস্ত বড় প্রশ্ন চিহ্ন। এই প্রশ্ন শুধু ডক্টর তানিয়া দাসের না, এই প্রশ্ন আমাদের সবার। প্রতিদিন যে সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে ঘটে চলেছে, আমরা সব কিছুকে শুধু গ্রহণ করছি, শুধু দেখে যাচ্ছি, কোথায় কি তার সত্যিকারের প্রতিবাদ করতে পারছি? অন্যায় দেখলে আমরা কি গর্জে উঠতে পারছি? আমরা তো ভালোবাসি আমাদের দেশকে, আমরা ভালোবাসি আমাদের দেশের মানুষকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। কোথায়? আমরা তো আজকে অন্যায় কি মেনে নিতে প্রস্তুত? আমরা কি আমাদের দেশের এই স্বাধীনতার গৌরবকে মাথায় রাখতে পারছি, বহন করতে পারছি? এই প্রশ্নের উত্তর খুঁজব, কিছু নতুন কিছু শিখতে চেষ্টা করব, নতুন কিছু ভাবতে চেষ্টা করব, নতুন করে নিজেদেরকে খুঁজে পাবার চেষ্টা করব এই ৭৫ বছরের স্বাধীনতার দিনে। আরশাদ, একেবারেই অন্য ধরনের গান বাজনার মাহলে তোমার বড় হয়ে ওঠা, তাই তো? তোমাকে প্রশ্ন করার আগে তাই সোজাসুজি একটু গানে চলে যাই। আচ্ছা, ঠিক আছে, একদম তোমার জন্য সেটা সুবিধা ঠিক হবে। আছে। নিশ্চয়ই আমরা কথা বলবো, তার আগে তোমার আজকের এই বিশেষ দিনে আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তুমি যদি কিছু শোনাও। ठीक है। मैं 15 अगस्त में, जैसे कि ये हमारे आज़ादी का जो दिन है, उसमें मैं आपको वंदे मातरम একদম जो তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। প্লিজ। वंदे मातरम वंदे मातरम सुजला सुफला मलयज शीतला सश्यामला मातरं वन्दे मातरं वन्दे मातरं। কি অপূর্ব! ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠের এই রচনা আমাদের আপামর ভারতবাসীর মনকে ভিজিয়ে দেয় অনুরাগের ছোঁয়ায়। যে যখনই এই গান শুনি, যখনই আমাদের জাতীয় সঙ্গীত শুনি, আমরা কিন্তু অদ্ভুত একটা ভালোবাসা, দেশের প্রতি একটা আলাদা মমত্ব বোধ আমরা যেন অনুভব করতে পারি। আরশাদ, তোমার কলকাতার সাথে সম্পর্ক মূলত, কিন্তু তোমার বড় হয়ে ওঠা কি দিল্লিতে? हाँ, नहीं, मेरा जन्म दिल्ली में हुआ। हमें हिंदी से बोलछे। प्लीज प्लीज। मेरा जन्म दिल्ली में हुआ, लेकिन मैं 4 साल का था जब मैं कलकत्ता आया। अच्छा। तो जब से इधर ही हूँ कलकत्ते में। और 15 अगस्त 15 अगस्त जो मतलब मेरे लिए एक बहुत ही खास दिन मैं उसको रखता हूँ। আমি ঠিক সেটাই জানতে চাইছি আরশাদ তোমার কাছে, যে ছোটবেলার দিনগুলো স্বাধীনতা দিবসটা ঠিক কি রকম ছিল তুমি যদি। मैं बचपन में देखता था कि
मतलब 15 अगस्त को अच्छे अच्छे सब प्रोग्राम वगैरह आते थे टीवी के ऊपर और न्यूज़ चैनल में, और क्लासिकल के भी बहुत सारे प्रोग्राम वगैरह होते थे। तो और फिर मुझे सबसे ज़्यादा जो इस दिन का इंतज़ार रहता था कि एक अंदर से एक जो अपने देश के प्रति जो एक मोहब्बत है और जो वो सब है, वो बचपने से ही मतलब इस चीज़ का इंतज़ार रहता था 15 अगस्त का कि ये कब आएगा और हम लोग कब सेलिब्रेट करेंगे, कब सेलिब्रेशन होंगे। हाँ, अवश्य। तो बहुत अच्छा लगता था और इस दिन का अभी भी इंतज़ार रहता है क्योंकि हमारे आज़ादी का दिन है और जिस तरीके से हम हमारे देश इसको मनाता है और जिस तरीके से हम सेलिब्रेट करते हैं वो बहुत अच्छा लगता है वो। সেটাই সেটাই একদমই তাই। আমাদের সেই ছোটবেলার দিনগুলোর কথা বলো, যখনই মনে পড়ে তখনই মনে হয় 15ই আগস্টের দিন আমাদের বাধ্যতামূলক ছিল স্কুলে যাওয়া, স্কুলে গিয়ে সবার সাথে দাঁড়িয়ে গান গাওয়া, বিভিন্ন স্বদেশ পর্যায়ের গান গাওয়া, আর তার সাথে জাতীয় সঙ্গীত করা, এবং গান গাওয়ার শেষে আমাদের প্রত্যেককে মিষ্টি খাওয়ানো হতো, রসগোল্লা বা লেডিকেনি। আমাদের ওইরকম সাদা সবুজ এবং একেবারেই কমলা রঙের শাড়ি পরে পরে মেয়েরা সব মিছিল করে করে যাওয়া, গান গাইতে গাইতে পথ পরিক্রমার মধ্যে দিয়ে এইভাবে কিভাবে যে এই দেশের প্রতি ভালোবাসার বিষয়টা 15ই আগস্টের দিন আমাদের ভেতরে ঢুকে গেছে সেটা আলাদা করে হয়তো মনে করে উঠতে পারি না, কিন্তু ছোটবেলার মতন সেই উত্তেজনা আজও আমরা অনুভব করি যখন 14ই আগস্ট পেরিয়ে আমরা 15ই আগস্ট বা 26শে জানুয়ারি এই দিনগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে যাই, বিভিন্ন ধরনের কর্মসূচির সাথে সামিল হই। এখনো সেইভাবে দেশের প্রতি সেই ভালোবাসা যেন নিত্য নতুনভাবে আমাদের মনের মধ্যে উঁকি দেয়। সময় হয়ে গেছে এখন ছোট্ট একটা বিরতির। আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান স্বাধীনতার মানে। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পরে, সঙ্গে থাকুন। वक्त अगर चाहे तो एक हिंदू का बच्चा भी टेररिस्ट बन सकता है। जिंदगी एक सफर है सुहाना। 2 minutes to go.
শোয়া নাই তো ভেবেছিলাম, কিন্তু ওই যে यहाँ कल क्या हो किसने जाना। কিছু করবি না ওদেরকে। কি চাই আপনার? Sir, police bushing. We are trying our level best. এই লাইনটা যিনি লিখেছিলেন ওনাকে আমার স্যালুট। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने ফিরে এলাম বিরতির পরে। আপনারা দেখছেন আরোহী নিউজের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান স্বাধীনতার মানে। আজ 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 75 বছরের উদযাপন হচ্ছে চারিদিকে, কিন্তু এই উদযাপন শুধুই কি বাহ্যিক? আমরা মন থেকেই দেশের প্রতি, নিজের দেশের প্রতি কতটা ভালোবাসা আমাদের মনের মধ্যে লালন করতে পারছি? আমাদের দেশের চারিদিকে যে কত রকম অভাব অভিযোগ, কত রকম ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, সেই সমস্ত ঘটনা কি আদৌ আমাদের মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যার জন্যে আমরা বলতে পারি যে সত্যি আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের মানুষকে ভালোবাসি? সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব আজকের এই বিশেষ অনুষ্ঠানে, যার নাম স্বাধীনতার মানে। আপনারা দেখছিলেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন যারা আমাদের এই অনুষ্ঠানে, ডক্টর তানিয়া দাস এবং আরশাদ আলী খান। কিন্তু আমরা বিরতি থেকে ফিরে আসার পরে পেয়ে গেছি আমাদের আরেকজন প্রিয় অতিথিকে, বিশিষ্ট অধ্যাপিকা এবং সমাজসেবী শ্রীমতী মানবী বন্দ্যোপাধ্যায়। মানবীদি, তোমাকে অনেক স্বাগত আমাদের এই আরোহী নিউজের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম স্বাধীনতার মানে। আমরা সেই মানেটাকে খোঁজার চেষ্টা করছি। মানবীদি, তুমি তোমার মতো করে এই 75 বছরের স্বাধীনতাটা ঠিক কিভাবে দেখছো, যদি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলো। আসলে স্বাধীনতার মানে খুঁজতেই যাই না, কারণ আমি এতটা স্বাধীনতার আর কোনো বিপরীত অর্থ আমার কাছে নেই। আর সেই স্বাধীনটা মানে একটা সময় তো এটাই হয়েছিল যে যারা স্বাধীনতা আন্দোলন করছিলেন তাদেরকে মেরে ফেলা হচ্ছিল, ব্রিটিশের কাছে ওটা ছিল ঔদ্ধত্য। এখন আমার স্বদেশবাসীর কাছে আমার এই স্বাধীনতা চাওয়া বা স্বাধীনভাবে চলাটা হয়তো ঔদ্ধত্য, কিন্তু যেহেতু রবি ঠাকুরের দেশের মানুষ আমি, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা, মনে মনে। আমার ভেতরের আমার স্বাধীনতা, আমার সাথে আমার স্বাধীনতা, সেটাই তো স্বাধীনতা। সুতরাং বাইরের সমাজ তো অবশ্যই প্রতিটা মুহূর্তে, যেহেতু আমি ট্রান্সজেন্ডার, ট্রান্স ওম্যান, প্রত্যেকটা মুহূর্তে আমার পায়ে শিকল বেঁধেছে। আর যখনই শিকল বেঁধেছে আমি তখনই ভেবেছি আবার সেই রবি ঠাকুর, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ওইটা আমার অত্যন্ত প্রিয় একটি গান, নির্মল দুঃখ যে সেই তো মুক্তি, নির্মল শূন্যের প্রেমে, আত্মবিড়ম্বনা দারুণ লজ্জা, নিঃশেষে যাকসে থেমে, দুরাশা মরা বাঁচায়, এতদিন ছিলি তোর খাঁচায়, দুরাশায় মরা বাঁচায়, এতদিন ছিলি তোর খাঁচায়, ধুলি তলে যাবি রাখি,
যায়ুরে যায়ুরে যারে একাকি, এই একাকি আমি যে উড়ে যাই, এই একদম। একাকিটাই আমার স্বাধীনতা। একেবারেই তাই, একেবারেই তাই। কিন্তু এই স্বাধীনতা তো মাঝে মাঝেই খুব প্রশ্নচিহ্নের মুখোমুখি হয় মানবীতি। আজকের দিনে এই 2022-এ 75 বছরের স্বাধীনতা উদযাপন করছি, তবুও একটি মেয়ে যদি খুব রাত করে বাড়ি ফেরে, পাড়া প্রতিবেশীরা তাকে বাঁকা নজরে দেখে। একটি মেয়েলি ছেলেকে টোনটিটকিরি করা হয়, হাফ লেডিস বলা হয়, নানা রকম কথা বলা হয়, ও তো ছক্কা। এই যে প্রতিনিয়ত আমাদের মানসিক যে সীমাবদ্ধতা, মানসিক যে দৈন্যতা, আমরা মানসিক যে সমস্ত প্রতিকূলতার মধ্যে প্রতিনিয়ত চলছি, এবং সমস্ত কিছুকে আজকের এই 75 বছরের স্বাধীনতার দিনেও আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে নানা রকম ট্যাবু আমরা দেখতে পাই, সবটা খুব স্ট্রাকচার্ড। তাহলে সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি মন থেকে? হ্যাঁ, একদম স্বাধীন হতে পেরেছি। হর ঘর তিরঙ্গা, এক নারী, এক পুরুষ আর এক ছক্কা আর ট্রান্সজেন্ডার, এটা আমি মনে করেছি। কেননা বাধা তো আসবেই, বাধা আসবে বলেই তো আমি খরস্রোতা হব। তো সুতরাং আমার স্বাধীনতা, ওই যে যখন এই কথাটা বললেন রবীন্দ্রনাথ, বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবি আনন্দ, কথাটা তো ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি যাও রে যাও রে যা রে কাকি। ছিন্ন শিকল পায়ে নিয়ে, শিকল আমি ছিঁড়েছি কিন্তু শিকলের এই বেরিটা পায়ের মধ্যে রয়ে গেছে। সেটা 1938-এ রবীন্দ্রনাথ লিখছে। রবীন্দ্রনাথ তো দেখে গেলেন না স্বাধীনতা, দেখলে অত্যন্ত অসুস্থ হয়ে পড়তেন। তা সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সত্যি যে স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, একদমই তাই। স্বাধীনতা অর্জন করাটা ওই ছিনিয়ে অর্জন করতে হয়। আমি করে চলেছি, কিন্তু সত্যি কথা তুমি ঠিকই বলছো, যে অর্থে স্বাধীনতা সেটা আমরা পাইনি। একেবারেই তাই, একেবারেই তাই। কারণ আমি দেখতে পাচ্ছি, জানো তো, মানে এটা তোমাদের সবাইকেই বলছি যে যতই আমরা নিজেদের উন্নত বলে, আধুনিক বলে, শিক্ষিত বলে দাবি করি না কেন, আমাদের মনের মধ্যে না যে সমস্ত জায়গায় ওই অন্ধকার বা সংস্কারগুলো চেপে বসে আছে, সেগুলোকে আমরা কিছুতেই ওভারকাম করতে পারছি না, অতিক্রম করতে পারছি না, চাইছি না। আজকে আমি একটা কথা বলছি, আমি আজকের এই অনুষ্ঠানটায় যখন আসছি তখনই মনে মনে ভাবছি অনুষ্ঠানটা নিয়ে কিভাবে কথা বলবো। আমার খুব মনে হচ্ছিল মানবীদি, তুমি তো একটা উদাহরণ, তুমি অনেক মানুষের কাছে একটা প্রতিবাদ। আমি একটু প্রতিবাদ করি, আমি উদাহরণ না, আমি ইতিহাস। তুমি ইতিহাস, একেবারেই তাই, তুমি ইতিহাস, তুমি উদাহরণ। কিন্তু একটা ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়েকে কেউ কি আজকে দাঁড়িয়ে মানবী বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে কোনো বাবা কোনো মা বলতে পারবে, দেখো উনি কত বড় একজন শিক্ষিত মানুষ, দেখো উনি জীবনের সমস্ত প্রতিকূলতাকে কিভাবে ওভারকাম করে আজকে এইভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন? পারবে কি বলতে? যদি না পারে তাহলে বলবো এটা সভ্যতার দৈন্যতা, আর যদি পারে তবেই আমি বলবো সেটা স্বাধীনতার যথার্থ উত্তরণ বা স্বাধীনতার যথার্থ উদযাপন। একটা কথা, মা বাবা হয়তো আঙুল তুলে বলবে না যে মানবী বন্দ্যোপাধ্যায়ের ওই প্রতিকূলতা, কারণ মা বাবার মধ্যে একটা স্টিরিওটাইপ ব্যাপার থেকে যায়। আমি এই জায়গাটাই বলতে আমাদের মেজর প্রবলেমটাই এটা কি আমরা একটু অতীতকে বেশি আঁকড়ে থাকতে চাই, সামনের দিকে চোখটা খুলে দিই না যে সারা পৃথিবীতেও কি হচ্ছে, কিভাবে মানুষকে নিচ্ছে বায়োলজিক্যালি প্রত্যেকটা মানুষ। এই যে আমি মেয়ে, তুমি ছেলে, হ্যাঁ একদমই তাই, মানবী আমরা যারাই রয়েছি আমরা প্রত্যেকে কিন্তু একদম সায়েন্টিফিক্যালি ঠিকঠাক, বিজ্ঞানসম্মতভাবে ঠিকঠাক, কিন্তু আমাদের সমাজে আমরা যেটা ভাবতে অভ্যস্ত তার বাইরেটাকে আমি প্রচুর জায়গায় এটা বিজ্ঞানসম্মতভাবে বোঝানোর চেষ্টা করেও দেখেছি, তারা বিজ্ঞানসম্মতভাবেও এটা নিতে চায় না। ওই যে তুমি বললে যেটা যে আধা মেয়েলি এই ধরনের কথাবার্তা যে বলে, সে কারণ হচ্ছে তারা এটাকে বুঝতে পারে না, এবং অতীত বা এই সংস্কারকে আঁকড়ে ধরে থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয় অনেক কিছু চাপিয়ে দিতে, সেটার জন্য হয়তো আমরা সেটা থেকে বেরিয়ে আসতেও চাই না বা পৃথিবীর দিকে তাকাতে চাই না যে তারা তো কই এর বাইরে তো বেরোতে অনেক দেশই পেরেছে। আমরা পড়াশুনো, মেধা, কোনো কিছুতে কোনো দেশের থেকে পিছিয়ে নেই, তা সত্ত্বেও কিন্তু আমরা এত মানে এগুলোকে আঁকড়ে কেন থাকবো, আসলে ব্যক্তি স্বাধীনতা যেটা অন্য দেশ, এটা বলছেন তানিয়া যে বিদেশের কথা বলছেন, সেখানে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে মূল্য দেওয়া হয়। একেবারেই তাই। আমাদের এখানে ব্যক্তি স্বাধীনতাকেও মূল্য দেওয়া হয় না, বাক স্বাধীনতাকেও মূল্য দেওয়া হয় না। যখন মূল্য দেওয়া হয় না তখন একটু আগে বললাম না যে আমাকে উদ্ধত বলে লোকে, হয়তো বলবে, তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, কারণ আমার এই বেঁচে থাকার স্প্যানটা এত ছোট। এই ছোট স্প্যানের মধ্যে যদি আমি সারাক্ষণ অন্যের কথা কানে নিয়ে ঘুরি বা অন্যের দিকে তাকিয়ে বাঁচি, সেটাও কিন্তু পরাধীনতা। আমি অন্যের দিকে তাকিয়ে বাঁচবো কেন? মানে এখনো আমরা, শুভদীপ একটু আগে মেয়েদের কথা বললে তুমি, যে মেয়েরা রাত্রিবেলা, তুমি ওটা তো অনেক বড় কথা হয়ে গেল। এখনো একটি মেয়ে
বিবাহিত মেয়েকে যদি জিজ্ঞেস করো যে আমার আজকে সন্ধ্যেবেলা আড্ডা দিতে আসবে, তো তোমার হয়তো খুব বন্ধু যে আসবে, তখন বলবে আমার বরকে একটু জিজ্ঞেস করে নি। এটা বা আমার বর আমাকে কিছুতে বারণ করে না। আমি এটা ছেলে মেয়ে বলে বলছি না, আমি একটা উদাহরণ বলছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে কেউ কারুর মানে এইরকম ভাবে একটা অনুমতি, নিঃসন্দেহে আমার প্রিয়জনের সঙ্গে আমি আলোচনা করেই কিছু করব, কিন্তু আমার স্বাধীনতা থাকবে যে আমি কোথায় যাব সেটা আমিই ডিসাইড করব। আমি অন্যায় কাজ যদি না করি। এটা একটু আমি ইন্টারাপ্ট করছি। এই রিসেন্টলি পঞ্চায়েতের একজন মহিলা তিনি নির্বাচিত হয়েছেন, তার শপথ নিচ্ছেন তার হাজবেন্ডকে। এটা আমি গ্রামের কথা বলছি, কিন্তু হয়তো সেটা মানে মহিলাদের তো আমাদের দেশের বাইরে, অবশ্যই গ্রামটা তো অবশ্যই আমাদের, হ্যাঁ নিশ্চয়ই গ্রাম মানচিত্রের মধ্যে। এবং আমাদের শিক্ষিত, আমি তো মোটামুটি একটু শিক্ষা লাভ করেছি, যাদের সাথে কাজকর্ম করি তারা সকলে অত্যন্ত উচ্চ শিক্ষিত, তারপরে তো শিক্ষার হয় না। কিন্তু সেখানেও যে এটা ভীষণ কমে গিয়েছে সেটা কিন্তু নয়, তাদেরও ট্যাবুই রয়েছে। তাদের আবার ইন্টেলেকচুয়ালি তারা ওইটাকে, যেহেতু তাদের বুদ্ধিমত্তাটা বেশি, তাই জন্য সেটা হয়তো পুরোটা প্রকাশিত নয়। এখানে যেমন মানবী এক্ষুনি যে উদাহরণ দিল, সেখানে এটা প্রকাশিত, অন্যখানে হয়তো প্রকাশিত নয়। একেবারেই তাই। উল্টোটাও দেখো, কলকাতার কি নামি কলেজের কোন মহিলা নাকি কি বিকিনি পরেছেন নাকি সুইমিং স্যুট পরেছেন, তার চাকরি চলে গেছে। হ্যাঁ, সেটাও তো। এটা কি 75 বছরের স্বাধীনতার খুব উন্নতির উদাহরণ? কখনোই নয়। আমরা আমাদের যে সমস্ত সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেই মানসিক সীমাবদ্ধতাকে যতক্ষণ না জয় করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু স্বাধীনতার উদযাপন অসম্পূর্ণই থেকে যাবে। আমরা স্বাধীন বলে নিজেদেরকে দাবি করতে পারবো, নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করতে পারবো, তখনই আমাদের এই সমস্ত দৈন্যতাকে অতিক্রম করে আমরা যেন একটি সুস্থ আধুনিক মননকে গ্রহণ করতে পারি। সেই তবেই হবে কিন্তু একটা সুস্থ, সুন্দর, সম্পূর্ণ স্বাধীনতা উদযাপনের প্রশস্ত সময়। আরশাদ, অনেকক্ষণ চুপ করে রয়েছে। আমি কথা শুনছিলাম। একেবারেই তাই। আরশাদ, গানের সূত্রে বিভিন্ন জায়গায়, বিদেশে বহু জায়গায় তুমি অনুষ্ঠান করতে যাও। সেই সমস্ত জায়গায় অনুষ্ঠান করে বা সেই সমস্ত জায়গায় হয়তো মাঝে মাঝে খুব দীর্ঘ সময়ও তোমাদেরকে থাকতে হয়, 2 মাস 3 মাস এরকম সময় বিদেশে থাকতে হয়। ফিরে আসার পরে যখন প্লেনটা ল্যান্ড করলো এই দেশের মাটিতে, কলকাতায় বা আমাদের দেশের মাটিতে, দিল্লিতে, সেই অনুভূতিটা ঠিক কিরকম তোমার কাছে? सबसे पहले तो इतनी खुशी होती है कि हम किसी जगह पे अगर बाहर जा रहे हैं, अपने देश को रिप्रेजेंट कर रहे हैं, एकदम। तो वो एक खुशी और एक वो जो जज्बा अंदर रहता है, मतलब उसको डिस्क्राइब करना बड़ा मुश्किल है, उसका डेफिनेशन देना बड़ा मुश्किल है, लेकिन वो बहुत एक अंदर रहता है कि चलो हम अपने देश को, देश के लिए हम रिप्रेजेंट कर रहे हैं हमारे देश को। और ये हमारे देश ने, जैसे आप सभी लोग जानते हैं कि सिर्फ हमारा ही देश है जिसने इतने बड़े बड़े कलाकार दुनिया को दिए हैं। मतलब अगर हम एकदम टॉप से सोचेंगे तो अभी तक यंग, टॉप और जितने भी कलाकार हैं सब हमारे देश ने, बड़े बड़े कलाकार हमारे देश ने दिए हैं, और उन्होंने हमारे देश का नाम रोशन करा है। और यही जिम्मेदारी हमारे पे भी है कि हम भी इस देश का नाम रोशन करें, अच्छे से रियाज करें, और जितना भी हो सके हमारे से हम हमारे देश का दूर दूर तक नाम फैलाएं। একদমই তাই। আমরা খুব চমৎকার কথা বলেছি আরশাদ। আমরা যেন সত্যি বাইরের পৃথিবীর কাছে, বাইরের দেশের মানুষদের কাছে এইভাবেই শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমরা যেন আমাদের দেশের নামকে উজ্জ্বল করতে পারি এবং সেই সাথে ভাবতে পারি আমাদের দেশের মানুষের কথা। কারণ মানুষকে বাদ দিয়ে দেশ নয়, দেশকে ভালোবাসা মানে অলিক কিছু নয়, দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা। এক নমি নরদেবতারে, রবীন্দ্রনাথ সেই কথা বলে গেছেন। একেবারেই তাই। আমি তোমার কাছে আসবো, ঠিক এই অনুভূতিটা তোমার কাছে ঠিক কিরকম যখন বিদেশের বহু জায়গায় তুমি লেকচার ডেমনস্ট্রেশন করতে যাও, তারপর যখন ফিরে আসো তখন কি অনুভূতি? আমি আগে ফিরে আসার আগেরটুকু একটু বলে দিই, কারণ হচ্ছে আমি তো প্রায়শই বিদেশেই থাকি। আগে তো মানে একবারে আমি ওটা মিস করে গেলাম। বছরের মানে 4-5 মাস করেই আমি বিদেশেই থাকতাম, যেহেতু আমি ক্লিভল্যান্ড ক্লিনিকের ভিজিটিং সায়েন্টিস্টও ছিলাম। তো বিদেশে আমি যখন থাকি, আমি সত্যি কথা বলছি, তুমি একটু আগেই আমাকে আমার কথার পরে বললে যে স্বাধীনতার পর সবটাই কি ভালো। আসলে আমি যখনই বিদেশে থাকি না, আমি তো প্রায়ই পৃথিবীর সমস্ত দেশেই প্রায় যাই, বিদেশে যখন থাকি তখন না আমার দেশকে আমি আরো অনেক বেশি ভালোবাসি। বোধহয় সেটা আমি ওখানে থেকে থেকে আরো বেশি শিখেছি। তখন আরো সত্যি মনে হয় যে আমার দেশটা কত ভালো, সবকিছু তার দুঃখ, দারিদ্র, অন্যায়, অবিচার সব নিয়েও দেশটা ভালো। আর যখন ফিরি, যখন যাই, তখনও কিন্তু একটা উত্তেজনা থাকে যে আমি হ্যাঁ সবসময় ইনভাইটেড হয়ে যে যাই,
কাজ করতে অথবা লেকচার দিতে বা তাদেরকে ডিরেকশন দিতে, সেসব ক্ষেত্রে যখন যাই, গিয়ে আমি অনুষ্ঠানও করি, গানও করি, সবই। কিন্তু যখন আমি কলকাতায় নামি, ওপরের মেঘটার উপরে, বাইরের দেশে যখন প্লেন নাবে তখন যখন মেঘের ওপর দিয়ে যায় তো প্লেনটা, প্রথমে মেঘের স্তরটা আসে, মেঘের স্তরটা ঝকঝকে পরিষ্কার, রোদ্দুর একদম ঝকঝকে পরিষ্কার, বিদেশের কথা বলছি। আমার যখন প্লেনটা আমাদের এখানে ঢোকে, সেটা দিল্লিতেই নাবি, বম্বেতেই নাবি, কলকাতাতেই নাবি, মেঘটা কালচে দেখায়। কেন? আমাদের এখানে তো পলিউশন থাকে, কালচে দেখায়। কিন্তু ওই কালো মেঘটাই যে আমার বড় প্রিয়। আমার মনে হয় যে আমার দেশ এসে গেল, এই আমার স্বদেশ। হয়তো রক্তে ভাসে সেই স্বদেশ সময়, কিন্তু সেটা আমার স্বদেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। নিশ্চয়ই, যতটুকু এখানে ঠিক চলছে না, বা স্বাধীনতার পুরো, আমরা সেই স্বাধীনতার পুরো মানেটাকে ঠিকভাবে করতে পারছি না, তার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাদেরই, আমার নিজেরও। আমি একেবারে। কারুর উপর চাপাতে পারবো না, আমারও দায়িত্ব একেবারে। সেই স্বাধীনতা, মানে আমার দেশকে সত্যিকারের স্বাধীন করা, প্রতিটি মানুষের মনকে স্বাধীন করা, প্রতিটি মানুষকে তার ব্যক্তি স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু আমারও একেবারেই দায়িত্ব। একেবারেই তাই। আমি কারুর উপর আসলে একটা চাপিয়ে কথা দিতে বলে যে পারবো না। চ্যারিটি বিগিনস এট হোম। একদম। তাই এই বোধগুলো, এই চিন্তাগুলো যদি আমাদের বাড়ি থেকে শুরু হয়, তার থেকে ভালো আর মনে হয় কিছু ঘটতে পারে না। মানবীদি, তুমি দীর্ঘ একটা সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছো, তুমি নিজে, চলছে, এখনো চলছে সেই সংগ্রাম, বিশাল সংগ্রাম চলছে। একেবারেই তাই। এবং সেইখানে তুমি তোমার নিজের পেশাগত দিক থেকে একটা সাফল্য পেয়েছো, যেটা আমাদের প্রত্যেকের কাছেই, আবারও বলছি, একটা উদাহরণ। না, আচ্ছা বলো, তুমি সাফল্য পাইনি, বলো। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে গত 10 বছর আগে যে মানসিকতা তুমি দেখতে পেয়েছো, আমি ইয়াং জেনারেশনের কথা বলছি, বা তুমি যাদেরকে ফেস করেছো, সেই মানসিকতার কি কিছুমাত্র পরিবর্তন এসেছে? তোমার কি মনে হয়? আবার সেই রবীন্দ্রনাথই মনে পড়ে। তবু দেখো সেই কটাক্ষ আখির পানে দিচ্ছে সাক্ষ্য, যেমনটি ঠিক দেখা যেত কালিদাসের কালে। তা এগুলো থেকে যায় আর কি, মানে এগুলো সরিয়ে ফেলা খুব মুশকিল। সেটা নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাই। একেবারেই তাই। আমি সেটাই এর মনে থেকে করি। ভালো কথা আর কি হ্যাঁ, হতে ওটা তো পারে? সব বলে। সেটা আমি মনে করি নিজের চরণ ঢাকলে, না মহি মাদুর দিয়ে ঢাকো, গেলে মাটি, ফুরিয়ে গেল 19 পিপে নস্য, কহিল শেষে গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। সুতরাং এই যখন কথা, তখন আমি নিজের দুটি চরণ ঢাকতে হবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে। তা সেই যে সমস্যার কথা বলছিল, আসলে সমস্যাটা আমার ওই কালকেতুর ফুল্লরার 12 মাসা আর কি। হ্যাঁ, তা সেটা হতে হতে এখন আমি বুদ্ধিমতী সমস্যা আর কি। তা সেই সমস্যার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়েছে যে অমাবস্যাটাই আমার একটা জীবন। এটা এই অন্ধকারেই থাকতে, যেমন কালো মেঘ বলছিল ভালোবাসি কৃষ্ণকলি আমি তার এই বলি, তা কালো মেঘকে আমাকে কৃষ্ণকলি বলেই ভালোবাসতে হবে। আমার এই কালো জীবন, আধার জীবন, এই অন্ধকার যে আধার আলোর অধিক। তা সুতরাং আমি এইভাবে নিয়েছি আমার জীবনটাকে। কিন্তু আমার যে বলছে সার্থকতা পেয়েছি চাকরিতে, একদম না। কিন্তু তোমাদের দেখে তো অনেক মানুষ যারা হয়তো তোমাদের মতন রূপান্তরকামী, বা যাদের আমি তো রূপান্তরিত, এক্স্যাক্টলি, হ্যাঁ, যারা রূপান্তরিত, তারা তাদের, বা রূপান্তরকামী যারা হয়তো রূপান্তরিত হবার সুযোগ পাচ্ছে না, আমি অবশ্যই তাদের কথা বলবো। না বলে আমি বলি রূপান্তর প্রার্থী। আপনার নির্বাচন প্রার্থী করেন, ভোট প্রার্থী করেন, রূপান্তর প্রার্থী বা রূপান্তরিত, তারা তো তাদের কথা বলার একটা সুযোগ পেয়েছে মানবী বন্দ্যোপাধ্যায়কে দেখে। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে, যেহেতু আমার দেশে আমার মতো মানুষদের একটাই পেশা ছিল, সেই পেশাটাকে আরো যারা সমাজসেবার দিকে নিয়ে গিয়ে ওটাকে বলে দেওয়া হলো এরা দেহ ব্যবসা করে। বিদেশ থেকে প্রচুর কন্ডম আসে, প্রচুর জেল আসে, ট্রান্সজেন্ডারদের দেখানো হয় এরা সেক্স ওয়ার্কার। এটা আমার কাছে খুব ব্যথার, যন্ত্রণা। এবং এরা ওই একমাত্র ট্রান্সজেন্ডার প্রিন্সিপাল, এটা ভাবাই যায় না, কেন বন্যেরা বন্যে সুন্দর, হ্যাঁ, আর ট্রান্সজেন্ডাররা সিগন্যালে সুন্দর, আর বাচ্চা হলে হিজড়েরা সুন্দর বাচ্চা হলে। ওই তুমি বললে মাতৃকোলে, করে ওটা আর কি, যাকে আমি তুই কোলে করে দিই তাহলে হলে আর কি। এই হচ্ছে আমার সমাজ। আপনি বঙ্কিমচন্দ্র পড়বেন, বা আমি তোমাকে তুমি বলছিলাম এখন, তুমি বঙ্কিমচন্দ্র পড়বে, ওখানে নারীর দুটো অবস্থান, ভ্রমর আর রোহিণী। ভ্রমর হচ্ছে ঘরের বউ,
আর রোহিণী হচ্ছে বাইরের মহিলা। একদমই তাই। তা মহিলাদের যখন এই দুটো ভাগ ছিল, এবার আমাদের এই ভাগটা এখনো রয়ে গেছে। এখনো থাকবে ট্রান্সজেন্ডার মানে না, থাকবে কেন? এটা তো সেটাই, রাখা এটাই হয়, প্রশ্ন। রাষ্ট্রযন্ত্র করে রেখে দিয়েছে। সুতরাং একটা মানবী হলে একটা মানবীকে যদি শুট করা হয়, একটা মানবীকে যদি মেরে ফেলা যায়, তাহলে কিন্তু আবার সব চুপ ঠিক করে হয়ে যায় গেল সময়। ঠিক কথা। সেই সমস্যা, সেই মৃত্যু সমস্যা নিয়ে আমি বেঁচে থাকি প্রতি মুহূর্তে। এরা প্রতি মুহূর্তে আমায় ঠেলে ফেলা হয় যে তুমি অধ্যাপক হতে পারো না, তুমি প্রিন্সিপাল হতে পারো না, তোমাকে মানবো না। বোঝো, এইভাবে আমাকে প্রত্যেকটা দিন বেঁচে থাকতে হয়। সে কারণে আমার, তুমি বলছিলে না যে তুমি একটা ইয়ের মধ্যে দিয়ে গেছো, এখনো যাচ্ছি। আজকেই একটি বিখ্যাত খবরের কিন্তু তুমি কাগজে তো আজকে স্বীকৃত, তাহলে স্বীকৃতি তো মানুষকে অনেক কিছু সহজ করে দেয়। স্বীকৃত, একটি মেয়েও তো বিবাহিত হয় স্বীকৃত, শ্বশুরবাড়ি না রে, থেকে না, তাকে ওরকম গলা হয় ধাক্কা না। দিয়ে কি করে ভাগায়, কত রকম ওরকম চক্রান্ত হয় না। থাকে, বলে মেয়েটি মারা গেছে, আসলে তাকে খুন করা হয়। হয় না। হয় না বা প্রত্যেকটা খুন মুহূর্তে? সামনে না করলেও মানসিক কত যে রকম ভাবে, অত্যাচার যে কত আত্মহত্যা তো রকমের খুন। হয়। আত্মহত্যা এত মানসিক অত্যাচার করে আত্মহত্যা করতে বাধ্য হয়। ডক্টরেট করার পরে বাড়িতে জাস্ট বসে আছে, বলছে তোমার অভাব কিসের, চাকরি করার কি দরকার? এই যে তুমি বলছিলে না একটু আগে যে আমার বিদেশ থেকে যখন থাকি আমার স্বদেশের কথা মনে পড়ে, একটি মেয়ে যখন শ্বশুর বাড়ি থাকে প্রতি মুহূর্তে তার বাপের বাড়ির কথা মনে পড়ে। একেবারেই তাই, একেবারেই মানে তাই। কারণ সেখানে তো সে তার মতো করে স্বাধীন শিকড়কে ছিল। তো কেউ ভুলে যেতে পারে না। না, তার আর মতো শিকড় করে সে নয়, স্বাধীন ছিল, ছিল, হ্যাঁ, তার তার একটা মতো নিজস্ব করে, তার ছিল, মা, তার নিজস্বতা বাবা, ছিল, তার একেবারে। ভাই, নিজের মতো করে। আর এটা অনেক অনেক মেয়ের, আমি এটা হয়তো সবার আমাদের মেয়েরা, একই নয়, যারা কিন্তু বেশিরভাগ বেশিরভাগ মেয়েরই এটা মেয়েরই হবে তাই। ওটা বাধ্য। মনে হয় অন্যেরই বাড়ি সারা জীবন ধরে। হ্যাঁ, সুতরাং ওই মানে ওই যে বনমালী পরজন্ম হয়েও রাধা, সাউথে গেলে ওটা বলে বনমালী তুমি পরজন্ম হয়েও আধা। আধা না হলে তুমি কিছুই বুঝবে না। মানে আমি বুঝি প্রত্যেক মানুষই আধা। ওদের অনেক সম্পূর্ণ struggle হয়ে করতে থাকাটা হয়, হচ্ছে একটা সামাজিক দায়বদ্ধতা, বা লোককে একদম। দেখানো আমি সম্পূর্ণ। কোনো মানুষই সম্পূর্ণ না, কখনোই না। কখনো হতেও হতেই পারে না। কখনো আর হতেও তোমার পারে বিজ্ঞানী না। বলবে যেটা হ্যাঁ, হতে কখনো হওয়া হতে যায় না, পারে মানে এবং আমি বায়োলজিক্যালি তো নয়। আগেই বললাম যে এগুলো বায়োলজিক্যালি প্রত্যেকটাই কিন্তু একেবারেই ঠিকঠাক, কিন্তু আমরা সমাজ বলছি এটা ঠিক নয়। এটা আমার বাড়িতে যেমন এই নিয়ে আলোচনা হয় একদম খোলাখুলি আমার মেয়েদের না, আমার সাথে, আরেকটা জিনিস এবং মনে হয়, সবসময় বলি আমরা। এই যে পরাধীন ভারতবর্ষে আমরা সকলে একত্রিত ছিলাম ব্রিটিশের বিরুদ্ধে, আর স্বাধীন ভারতবর্ষে আমরা এত ওই দিবস সর্বরী, বসুধারে রাখিয়েছে খণ্ড ক্ষুদ্র করি, খণ্ডিত এত হয়ে এত যাচ্ছে। রাজনৈতিক আরো বেশি দল, হয়ে এত এত সবাই দেশের ভালো চায়, এত প্রকোষ্ঠ রাজনৈতিক প্রকোষ্ঠ, এত দলাদলি, তা আমাদের তো মুশকিল না, তুমি কোন দলে যাবে? এবার যখন যেদিকে যে দলের ভারী, যে দলের শক্তি আছে, ক্ষমতা আছে, আমরা তাদের দিকে ছুটি। তাহলে শেষ পর্যন্ত শক্তির কাছেই আমরা মাথা নত করি। হ্যাঁ, শক্তির কাছে, মানে হ্যাঁ তাই তো। তার মানে কি আমরা আবার পরাধীন? আবার পরাধীন। না, কিন্তু আবার আমার মনে হয় পরাধীন। শুভদীপ আরেকটা জিনিস আজকে খুবই রেলিভেন্ট হবে আলোচনা করা, যে আমাদের এই যে স্বাধীনতা, যেটা মানবীয় বারবার বলছে, আমরা সত্যিকারের মনের মুক্তি বা স্বাধীনতা ততদিনে পাবো না যদি না আমরা সত্যিকারের শিক্ষাকে গ্রহণ করতে পারি। পড়াশুনো এবং একেবারেই শিক্ষা তাই, এর মধ্য একেবারেই। দিয়ে কিন্তু আমাদের সেই আলোকে খুঁজে পেতে হবে, যেটা মানবীর অন্ধকার, ওর মনে হচ্ছে অন্ধকার জীবনটাকে সেই আলো দেখাবে। আমি তোমাকে এবং আমি বলি, তোকে ভীষণ শ্রদ্ধা করি, আমার বন্ধু হলেও আমি অসম্ভব শ্রদ্ধা করি। আমার বাড়িতে রেগুলার ও সম্পর্কে আমি আজকে কখনো বলিনি, আজকে সবার সামনে বলছি, আমরা আলোচনা করি, আমি সত্যি শ্রদ্ধা করি, কুর্নিশ করি। কিন্তু প্রত্যেকটি মানুষ যদি সেই শিক্ষার সেই জায়গা না, শিক্ষা মানে না, ডিগ্রি পুঁথিগত না, শিক্ষা নয়, আমি এটাই ডিগ্রি বলতে নয়, চাইছি। আমি ডিগ্রির হাইয়েস্ট ডিগ্রি পেয়েও বলছি ডিগ্রি নয়, একেবারে। মনের ভেতর থেকে শিক্ষা। বাবা আমাকে নিঃসন্দেহে শেখাতে হবে যে সেই শিক্ষাটা যে কি, এবং মানে মানুষ মানে সে মানুষ, তার আর স্তর ভেদ করার ঠিক না। যখন আমি ছোট্ট কথা বলি, এই যে স্বাধীনতা দিবসে এত ব্লাড দেওয়া হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, যখন একটি শিশু, যখন বা যে কোনো একটি রোগী, যখন সেই রক্তটা তাকে দিতে হয়, আমরা জিজ্ঞেস করি কি সেটা একজন ট্রান্সজেন্ডারের কাছ রক্ত? থেকে এসছে, একেবারে। না পুরুষের, না নারীর, নাকি হিন্দু, রক্ত নেওয়া হয় না, শুনে রাখো। হয় না। ওটা না। আমি জানতাম না, কিন্তু আমি বলছি ট্রান্সজেন্ডারকে ফিরিয়ে দিয়েছে, তাকে রক্ত দিতে কিন্তু দেয়নি। জেনারেল ভাবে আমরা তো কেন তার ধর্ম কেন জিজ্ঞেস করি নেওয়া না। হয় না? কেন? যে ভেবেই রাখা হয় ওর এইডস আছে, ও মা, মানে ও যেহেতু ট্রান্সজেন্ডার এবং সেহেতু সে সেক্স ওয়ার্কার, এবং সেহেতু এবং ঘটেছে আমার এই বারাসাতে একজনের সাথে ঘটেছে, সে আমায় ফোন করলে, এবং এটা ঘটনা হয়ে রয়েছে, একজন ট্রান্সজেন্ডার রক্ত দিতে গেছে, না তোমার রক্ত নেওয়া হবে। এগুলো তো হচ্ছে ওই যে সংস্কার, মাথায় ঢুকে আছে সংস্কার। ট্রান্সজেন্ডার মানে সে হচ্ছে দেহ ব্যবসায়ী, সংস্কারের সে ওই যে শিক্ষাটা সেক্স হতে ওয়ার্কার, হবে। এবং তার রক্তে ওইটা রয়েছে। ওইটা শিক্ষা রয়েছে। হতে এই যে হবে। শিক্ষা বলছেন, শিক্ষার কথা আসতে রবীন্দ্রনাথের হবে। তো ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, না। রামকৃষ্ণ না। পরমহংসেরও ছিল না। না। তো কি তারা আমাদের দেশ শিক্ষা গড়েছেন। তাদের? একেবারে আর তাই। আজকে এত ইউনিভার্সিটি, এত কলেজ, প্রত্যেকে শিক্ষিত। প্রকৃত শিক্ষাটা ডিগ্রি দিয়ে মানে দেয় আমরা না। যখন গোড়া পড়ি
রবীন্দ্রনাথের, সেখানে আনন্দময়ী, তার তো সেই শিক্ষা নেই যে না, শিক্ষা না, গোড়ার আছে বা যে একদম, শিক্ষা একদম। ওর বাবার আছে, সত্যকৃষ্ণ বাবুর, সেটা তো ওর গোড়ার মানে গোড়ার মায়ের নেই, আনন্দময়ীর নেই। এবং শরৎচন্দ্রের পিসিমা বলেছিল ল্যাচটা রেখে দাও, তোমাদের কাজে লাগবে। ওই সময় মহিলারা শিক্ষিত না হয়েও অনেক বেশি তাদের ওই ল্যাচটা রেখে দেওয়ার মধ্যে কি একটা লেসন দিয়ে দিয়েছে, কি বড় এবং lesson তার দিয়ে মধ্যে দিয়েছে। একটা তীর্যকতা আছে, ব্যঙ্গ আছে, সব আছে। বিদ্রুপ আমার পথে আমার খুব ঠাকুমা- বুদ্ধিমান বিদ্রুপ। একেবারেই শোনো, আমার ঠাকুমা কবেকার কথা তার মানে বুঝতে পারছো, হ্যাঁ, আমার বাবা, কাকা, দুই পিসি, চারজন বিয়ে করেছেন, তাদের যারা বউ বা বর তারা 4টি জাতের। তো আমার ঠাকুমাকে একবার তার বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে তোমার কি জাত? আমার ঠাকুমা সেই সময় খুব হেসে উত্তর দিয়েছিলেন, আমি বজ্জাত। কেন হচ্ছে আমার 4টি সন্তান, এবং আমার ঠাকুমা তাদের অত্যন্ত ভাবে মেনে নিয়ে মানে ভালোবেসে আদরের সঙ্গে তাদেরকে আপন করেছিলেন। এই উদারতা এই যে কিন্তু- শিক্ষা, আমার এই ঠাকুমা উদারতা কোনো কিন্তু খুব পড়াশোনা দেখা যায় করেন না, না, একেবারেই কোনোদিন তাই। স্কুলে যাননি, 13 বছর বয়সে বিয়ে হয়েছিল। এই শিক্ষা তখনকার দিনে ছিল, জাতের আমরা আবার নামে ভুলে গেছি। বজ্জাতি বজ্জাতি সব, সব জাত জালিয়াত জালিয়াত খেলছে খেলছে জুয়া। জুয়া। একেবারেই তাই। কিন্তু এই বিষয়গুলো মানবীদি বা তোমাকেও বলছি আরশাদ, যে এই কথাগুলো আমরা শুধু কবিতার গানের মধ্যে আটকে রেখে দিলাম, জানো তো। আমরা কিছু না, শুধু কবিতা গান না, যে কবিতা গানগুলো স্বাধীনতার আগে পরাধীন ভারতবর্ষের কবিতা গান, এটা ভেবে দেখো। একেবারেই তাই, একেবারেই তাই, একেবারেই তাই। তা ঠিক, কিন্তু আমি- রবি ঠাকুর তো অনেক বেশি ভিশনারি ছিলেন, তো তার ওনারগুলো দূরদর্শিতার সাথে তুমি তো ভাবতেই কারোর পারো তুলনা হয় অনেক না। দিন পরের না না, কথা। আমি বলছি যে না, সেই জেনারেল ভাবে রচনাগুলো আগে, সব হ্যাঁ, পরাধীন পরাধীন ভারতবর্ষে। একেবারেই তাই। তুমি স্বাধীন আমরা ভারতবর্ষের কোথায় কোনো বেরোলাম? গান বা কবিতাকে দেখাতে পারো না উদ্ভাসের জায়গা থেকে। দেখো, এই আমরা স্বাধীন হওয়ার পরে আর কিছু সেরকম রচনা কোথায় করতে পারলাম? অনেক সাহিত্যিক এলেন, অনেক কিছু হলো, কিন্তু তাদেরকে উদাহরণভাবে তুলি তো আমরা সেই রবীন্দ্রনাথ, সেই শরৎচন্দ্র, সেই আরে, নজরুল। সেখানেও কি আমরা ওই ট্যাবুর মধ্যে আটকে গেলাম? নো ট্যাবু, এখানে ট্যাবু নয়। আসলে আমাদের ভেতরে আমরা প্রত্যেকে তো ব্রহ্ম, প্রত্যেকে ঈশ্বর। আমাদের প্রত্যেকের মধ্যে সততা আছে, আমরা সেই সততা দিয়ে ওটাকে ধরে রেখেছি। ধরে রেখেছি, একদম। আর একদিকে ওই ট্যাবু নিয়ে ঘুরে ভাগছে, মানে একদিকে আমার পাগলপাড়া মন আর আমার আত্মা কিন্তু সেখানে শুদ্ধ, আমি একেবারেই আত্মা তাই। দিয়ে ধরে আছি। একেবারেই তাই। আমি এবার তোমার কাছে ছোট্ট কিছু নিবেদনের জন্য বলবো। আজকে তুমি হ্যাঁ, এত আমি- সুন্দর একটা দিনে তুমি এসেছো, আর গান হবে না, আমি রবীন্দ্রনাথের দুটো গান হবে লাইন না, তা নিশ্চয়ই হতেই করব, পারে না। কিন্তু তার আগে আমি একটা সবকিছু শেষেও একটা কথা বলি, যে আমি এখনো ভীষণ ভাবে বিশ্বাস করি, আমি খুব পজিটিভ মাইন্ডেড নিশ্চয়ই। পারসন। এরম ভাবার কোনো কারণ নেই যে আমি একটা বিরাট পজিশনে আছি বা এত দূর পড়াশোনা করে এসেছি বলে আমাকে কোনো বাধা পেতে হয়নি। প্রতি মুহূর্তে প্রচুর বাধা আমার এখনো পর্যন্ত সবার মতো, আমি মেয়ে বলে বলছি না, আমি বলছি বাধা সব জায়গায় থাকে, কিন্তু ফাইনালি গিয়ে হয়তো আমার কাছে পজিটিভ দিকটা আমি দেখার চেষ্টা নিশ্চয়ই, করি। নিশ্চয়ই। অন্ধকার পেরিয়ে আলো আসবে, এরকম একটা স্বপ্ন একেবারেই দেখি। তাই। আর ওই যে বললাম যে দেশকে ভালোবাসি বলে তো আমি আমেরিকার চাকরির হাতছানি ছেড়ে দিয়ে দেশে ফিরে এসেছিলাম। তো তাই সেই আমরা যদি শেষের পর এসে থাকি, তাহলে আমি আবার কিছু করার নেই, আমি আবার আশ্রয় নেব সেই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। একদম, একদম। দুটো লাইন, কেন আমার একটু গলাটা ট্রাবল দিচ্ছে। সার্থক জনম আমার, জন্মেছি দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালো বেশে, সার্থক জনম আমার, জন্মেছি দেশে। যতই অভাব অভিযোগ থাকুক, যতই প্রতিকূলতা থাকুক, যতই বিপর্যয় থাকুক, বাধা থাকুক, বিপত্তি থাকুক, যখন এই গান শুনি, যখন দেখি আমার দেশকে, আমার দেশের মানুষকে, বা হয়তো দূরে কোথাও গিয়ে দেখছি সবুজ বনানী প্রান্তর, তখন কিন্তু
আমরাও গুনগুনিয়ে উঠি মন থেকে যে সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কত ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি আমাদের এই দেশের, যে দেশে আমরা জন্মেছি সেই দেশে জন্মেছেন রবীন্দ্রনাথ, সেই দেশে জন্মেছেন কাজী নজরুল ইসলাম, সেই দেশে জন্মেছেন আব্দুল কালাম, সেই দেশে জন্মেছেন কত শত নক্ষত্র, কত শত বটবৃক্ষের মতন মানুষ, যারা হয়তো শারীরিকভাবে আমাদের মধ্যে উপস্থিত নেই, কিন্তু তাদের কাজের মধ্যে দিয়ে তারা সমানভাবে জীবন্ত আমাদের প্রতিদিনের জীবনে। সেই সমস্ত মানুষদের কথা যদি ভাবি, যদি মনে করে থাকি, সেই সমস্ত মানুষদের আত্মত্যাগের কথা, সহমর্মিতার কথা, মানবিকতার কথা, জীবনের কথা, জীবন চর্চার কথা, জীবন দর্শনের কথা, তাহলে কিন্তু নতুন করে পথ চলার এতটুকু অনুপ্রেরণা আমরা পাবোই পাবো। বাইরের পরিবর্তন আগে ঘটবে না, আগে নিজের পরিবর্তন ঘটাতে হবে। আমরা নিজেকে কতটা পরিবর্তন করলে আমি একটি আধুনিক মনন সম্পন্ন মানুষ হতে পারবো, সেই ব্যাপারে ভাবতে হবে। আমরা সবার দায়িত্ব পালন করছে কিনা, কর্তব্য পালন করছে কিনা, কাজ করছে কিনা ভাবি, আমি কি আমার দায়িত্বটা পালন করতে পারছি? আমি কি একটা ছেঁড়া বিস্কুটের প্যাকেট খুব অবলীলায় রাস্তায় ফেলে দিতে পারি? আমি কি আমার আবর্জনার বাক্সটাকে এমন কোনো জায়গায় ফেলতে পারি যেখানে হয়তো আমার ফেলা উচিত ছিল না? আমি একটা মানুষকে সাহায্য করতে পারি, সেই জায়গাটা থাকা সত্ত্বেও যখন সাহায্যের হাতটাকে ফিরিয়ে নিই, শুধুমাত্র নিজের কথা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে কোথায় থাকে আমাদের দেশ নিয়ে চিন্তা? কোথায় থাকে দেশের মানুষের প্রতি এই সমস্ত ভালোবাসা? কোথায় থাকে 15ই আগস্টের তাৎপর্য কিংবা 26শে জানুয়ারির ওই দিনটির ওই সেই গৌরব, আমাদের দেশের গৌরবের কথা, আমাদের দেশের এই মহতী পরম্পরার কথা? তখন আমরা অবলীলায় ভুলে যাই। আমরা তখন শুধু মেতে থাকি নিজেদেরকে নিয়ে। এই আত্মকেন্দ্রিকতার জায়গা যতক্ষণ না আমরা অতিক্রম করতে পারছি, দেশের স্বাধীনতা ততদিন পর্যন্ত কিন্তু সার্থক হয়ে উঠবে না। সবাইকে নিয়ে ভাবতে হবে, প্রত্যেকে আমরা পরের তরে, এ কথা রবীন্দ্রনাথই বলে গিয়েছেন। আমরা একেবারেই অনুষ্ঠানের প্রান্তে পৌঁছে গেছি। একেবারে তোমাদের কাছে খুব ছোট্ট করে জানতে চাইব, আজকের দিনে 75 বছর বয়স হলো স্বাধীনতার, কিভাবে দেখবে সেই স্বাধীনতাকে, বা দেখতে চাও? আমি স্বাধীনতার মাথায় কলপ লাগাতে চাই, স্বাধীনতার দাড়ি কামিয়ে দিতে চাই, সুন্দর ধুতি পাঞ্জাবি পরিয়ে প্রমাণ করতে চাই, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে। আমি ভীষণ ভালোবাসি আমার স্বাধীনতাকে। স্বাধীনতা আমার কাছে একটা ভীষণ সিম্বল। সুতরাং আমার দেশের স্বাধীনতা 75 বছর হলো মানে আমি মনে করি স্বাধীনতা যৌবন প্রাপ্ত হলো। আমি সবসময়, উনি বললেন যে পজিটিভ চিন্তাধারা করেন, আমি জানি না এটা পজিটিভ কিনা, মানে আমি এটা বুঝি যে একটা জীবন পেয়েছি ভাই, এই জীবনটাকে আমার গোল দেওয়া চাই। একদম, বিবেকানন্দ বলেছিলেন দাগ রেখে যাবি, দাগ রেখে যাবি। সুতরাং সে চেষ্টা করি। দাগ রাখা বলতে আসলে আমার অন্তঃকরণ, আমার চিন্তা, আমার বুদ্ধিমত্তা, আমার ভালো থাকা। অবশ্যই তুমি যেটা বলছিলে বিস্কুটের ছেঁড়া প্যাকেট ফেলে দাও, তুমি যদি নিজেকে ভালো রাখতে শেখো, সেটাই তোমার সঠিক শিক্ষা, তুমি অন্যকেও ভালো রাখতে পারবে। একদম আর তাই। সেটা কিন্তু ওই নয় কি যে মানে স্বার্থপরতা আর কি। নিজেকে ভালোবাসা মানে কিন্তু স্বার্থপরতা নয়। কখনোই নয়। নিজেকে ভালোবাসতে শিখলে, তাহলে অর্থাৎ পাঁচটাতে আমি যখন জানবো যে কত চতুর রানা মরি মরি যাও তা না তো আদি অবসানা, প্রত্যেকে আমরা ব্রহ্ম, এক পরম ব্রহ্ম থেকে আমরা সকলেই আমরা ভাই বোন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। সেই চিন্তাগুলো, এত সুন্দর কথা, এত উপনিষদ, বেদ, রবীন্দ্রনাথ, কোথায় সেগুলো যদি আমরা ঠিকভাবে সত্যি করে চর্চা করি, পালন করি এবং যাপন করি, অবশ্যই আমি আশাবাদী। এবং আমার দেশ, বলো 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 সবে, শত বীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। নিশ্চয়ই শ্রেষ্ঠ আসন আমরা পাবই। আরশাদ, তোমার কাছে যাই, তোমার কাছে এক কথায় স্বাধীনতা তোমার কাছে কি? मेरे लिए जैसे आपने बताया कि, और दीदी ने भी बताया कि सच में हमारे ऊपर बहुत अच्छा आपने भी बताया कि हम सब पे जिम्मेदारी है कि हमारे देश को हम जितना साफ सुथरा रखें, जितना अच्छा रखें, और अपने गाने बजाने से या जिस भी हम आर्ट में हैं उसके ज़रिए से अपने देश का नाम रोशन करें। একদমই তাই, একদমই তাই, ঠিক কথা। তোমার কাছে? ওই যেন প্রকৃত ভারতবাসী হয়ে উঠতে পারি আমরা সকলে, ভাগ 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 না হয়ে গিয়ে আমরা স্বাধীন ভারতে ভারতবাসী হিসেবে যেন সারা পৃথিবীতে পরিচিত হতে পারি। আর যেখানে ভারতবর্ষের নাম ছিল সেখানে
সেই জায়গায় যেটা আমরা এক্ষুনি যেটা বললাম যে ভারত যেন আবার, আমি বলবো না যে শ্রেষ্ঠত্ব থেকে প্রচন্ড নেমে গেছে, আমি সে কথা বলবো না। এই মুহূর্তে বিজ্ঞান বা অনেক কিছুতে ভারতবর্ষ কিন্তু অনেক ওপরে রয়েছে, আজকে সেই আলোচনার সময় নয়, কিন্তু ভারতবর্ষ যেন জগৎসভায় সেই শ্রেষ্ঠ আসনেই থাকে, আসীন থাকে, কখনো যেন সেখান থেকে বিচ্যুতি না ঘটে। আমার এটাই প্রার্থনা থাকবে আজকের স্বাধীনতার 75-এ। আমরা সবাই চাই সুস্থ চেতনা সম্পন্ন ভারতবর্ষ। আমরা সবাই চাই স্বাধীন ভারতবর্ষের এই স্বাধীনতার মর্যাদা যেন আমরাই অক্ষুণ্ণ রাখতে পারি। আমরা চাই সবশেষে সবাই ভালো থাকতে। তাই আমার কাছে 75 বছরের এই স্বাধীনতা মানে এমন একটা মানচিত্র যার নাম ভারতবর্ষ, যেখানে সবাই সবার কথাটুকু যেন বলতে পারে, সবাই সবার মতো করে ভালো থাকতে পারে। জীবনে ভালো থাকার থেকে বড় কথার কিছুই হতে পারে না। সকলে যেন সবার মর্যাদা পায়, সবাই সবার সম্মান পায়, সবাই যেন ভালো থাকে, আমরা সবাই যেন ভালো থাকি, তবেই কিন্তু আমাদের প্রতিদিনের এই বেঁচে থাকা সার্থক হয়ে উঠবে। আর আমাদের বেঁচে থাকা সার্থক হলেই আমাদের দেশ, আমাদের দশ, সবাই আমরা ভালো থাকতে পারবো। তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের আরোহী নিউজের তরফ থেকে। স্বাধীনতার শুভেচ্ছা তোমাদের সবাইকে, এবং সেই সাথে আপনাদেরও স্বাধীনতা দিবসের এই 75 বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই স্বাধীনতার মানে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বন্দে মাতরম। বন্দে মাতরম। Mm-hmm.